তারপরও প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো। মানে কি কি ধরনের গুণাবলী থাকবে স্কেলেটাল মাসেলে, ঠিক আছে? ফ্যাক্টরস, কোন কোন ফ্যাক্টর গুলো তোমার হচ্ছে মেইনলি মাসেলের ফাংশনকে ইনফ্লুয়েন্স করবে, এটাও বোঝানো হয়েছে বেশ কয়েকবার। তোমার কোন কোন ফ্যাক্টর গুলো করবে, যেমন কন্ট্রাকশন, ফিজিওলজিক্যাল ক্রস সেকশন, ইন্টারঅ্যাকশন, জয়েন্ট মুভমেন্ট, এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ফাংশন, ওভারঅল ফাংশন আর কি, যে ফাংশন একদম কমন, এটা খুবই সহজ। ক্লাসিফিকেশন মাসেলের মেইনলি ওভারঅল, আমরা যদি শেপ এবং হ্যাঁ বলো ম্যাম। ক্লাসিফিকেশনের সাথে ইসের ফাংশন, মাসল অফ ফাংশন, ফ্যাক্টরস, যেগুলো ফ্যাক্টরস আর যেগুলো ক্লাসিফিকেশন, এই দুটো কি কোনো মিল আছে, সিকোয়েন্স আছে যেটার সাথে এটা? না, দুটা আলাদা জিনিস। ফ্যাক্টর হচ্ছে কি কি ফ্যাক্টর তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। সাপোজ ধরো এখন করোনা সিচুয়েশন, তো তুমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে কি কি ফ্যাক্টর তোমাকে ইনফ্লুয়েন্স করছে না, যেমন ধরো তুমি ফেস টু ফেস ক্লাস করতে পারছো না, তারপর হচ্ছে এক্সাম দিতে পারছো না, তারপর হচ্ছে বের হতে পারছো না, ইনসিকিউরিটি ফিল করছো, যে কোনো সময় তুমি সিক হয়ে যেতে পারো, এগুলো হচ্ছে ধরো এই সিচুয়েশনের একটা ফ্যাক্টর। ঠিক ওরকমই মাসেলের ফাংশনের জন্য কিছু ফ্যাক্টর কাজ করে, এটা আলাদা বিষয়। আর ক্লাসিফিকেশনটা হচ্ছে টাইপস, মানে কি কি ভাগে তুমি ভাগ করবা। ম্যাম ওইখানে ফ্যাক্টরস এর ফার্স্টে যেটা আছে যে অ্যাকর্ডিং টু, ওখানে আছে শেপ এন্ড ফ্যাসিকুলার। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মানে হ্যাঁ তোমার শেপ সাথে মিল আসছে, তাই কোশ্চেনটা করলাম। হ্যাঁ, শেপ আর ফ্যাসিকুলার আর্কিটেকচার, মানে একটা মাসেলের শেপ কেমন হবে এবং তার আকৃতিটা কেমন হবে সেইটার উপর কিছুটা ইনফ্লুয়েন্স, মানে এটা একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। বুঝতে পারছো? এটা একটা মানে তোমার এক এক ধরনের শেপ এক এক ধরনের ইনফ্লুয়েন্সিং কাজ করবে, কিন্তু ইনফ্লুয়েন্সিং সব ফ্যাক্টর ক্লাসিফিকেশনে থাকবে না। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এইটাই। আর ক্লাসিফিকেশন তো যেমন শেপ এবং ফ্যাসিকুলার অনুসারে আমরা ভাগ করি, এটাও বলছিলাম। আরেকটা হচ্ছে মায়োগ্লোবিন, মানে কতটুকু তোমার রেড হবে না হোয়াইট হবে, কার কন্টেন্ট কেমন হবে, সেটার উপর আমরা ভাগ করি দুইটা। আরেকটা হচ্ছে কন্ট্রাক্টাইল, কতটুকু সে কন্ট্রাকশন করবে। ম্যাম 3 নাম্বার এটা বুঝতে পারছিলাম না, গতদিন ক্লাসে কোশ্চেন করছিলাম কিন্তু টাইম শেষ হয়ে গেছিল। ঠিক আছে, কন্ট্রাকশন জিনিসটা তো বুঝো, এর আগে আমি একটা ক্লাসে বলছিলাম কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটা বুঝো তো? মানে আমাদের বডিতে সমস্ত কিছুরই কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। আমি যদি খুব সহজ করে বলি, হার্টের কথা চিন্তা করো, হার্টটা হচ্ছে বারবার কন্ট্রাক্ট করে, মানে পাম্প করে, আবার হচ্ছে ছেড়ে দেয়। যদি এমন হইতো যে কন্ট্রাক্ট করে রেখে দেয়, ছাড়ে না, তাহলে তো সার্কুলেশন হইতো না। তোমার একটা কিছু হওয়ার জন্য তোমরা তো ফিজিক্সে পড়ে আসছো, সাপোজ আমাদের পানির ট্যাঙ্কি কি হয়, নিচে একটা বড় তোমার হচ্ছে পানির ট্যাঙ্কি থাকে, যেটা হচ্ছে মেইন ট্যাঙ্ক, ওখান থেকে আমরা পানিটা উপরে উঠাই পাইপ দিয়ে, তারপর ওখান থেকে আমাদের সমস্ত বিল্ডিং এ বা সমস্ত এরিয়াতে পানিটা সাপ্লাই হয়। এখন এমনও তো করা যেত যে নিচ থেকেই সরাসরি পানিটা সাপ্লাই দেওয়া যেত না, কিন্তু ওটা সম্ভব না, কারণ তোমার গ্র্যাভিটির এগেইনস্টে নিয়ে যেতে হবে, সেখান থেকে হচ্ছে পানিটা তখন চারপাশে সরবে। ঠিক মানুষের বডিও ওরকম, তুমি যদি শুধু কন্ট্রাক্ট করে হোল্ড করে রেখে দাও, না ছাড়ো, তাহলে তো ওইটা তোমার পাম্প করতে পারবে না। তো ওই জিনিসটাই হচ্ছে কন্ট্রাক্টাইল অ্যাক্টিভিটি, মানে কন্ট্রাকশন করার ক্ষমতা কতটুকু সে ধরে রাখবে। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাবিলাইজার, সহজে যদি বলি, বা টনিক মাসেল। কিছু মাসেল থাকে ওরা স্ট্যাবিলাইজ করে রাখে, স্ট্যাবিলাইজ মানে বুঝো তো, মানে স্থিতিশীলতা দিয়ে থাকে, যে হচ্ছে কতটুকু হচ্ছে যেটা স্থির থাকবে আর কি, মানে তোমার স্ট্যাবিলিটি দিবে। আর আরেকটা হচ্ছে মোবিলাইজার, এরা হচ্ছে তোমার মুভমেন্ট করতে হেল্প করবে। বুঝতে পারছো? মানে কন্ট্রাকশন করার সময় কিছু মাসেল তোমার হচ্ছে স্ট্যাবিলিটি দিবে, ধরে রাখবে, আর কিছু মাসেল হচ্ছে মুভমেন্ট করতে হেল্প করবে। এই দুইটা ভাগে আমরা স্ট্যাবিলাইজারটা একটু বলেন। স্ট্যাবল কথাটার মানে কি বলো? স্ট্যাবিলিটি বা স্ট্যাবল বুঝো কথাটা? কি? হ্যাঁ, ওই এই মাসেলগুলো তোমাকে স্ট্যাবিলিটি দিবে। সাপোজ তুমি যদি হচ্ছে একটা মুভমেন্ট করো, ধরো এলবো ফ্লেকশন করলা, এলবো ফ্লেকশনের সময় সব মাসেলই তো আর তোমার ফ্লেকশনে কাজ করে না। কিছু মাসেল হচ্ছে হাতটাকে ভাঁজ করতে সাহায্য করে, কিছু মাসেল হচ্ছে হাতটাকে ভাঁজ করার পর ওই ভাঁজ করাটা ধরে রাখতে হেল্প করে, ওগুলাই হচ্ছে স্টেবিলাইজার। এখন বোঝা গেছে? জি ম্যাম। এই হচ্ছে দুই ভাগে। আর এছাড়া হচ্ছে জেনারেল লিম্ব অ্যাপিয়ারেন্স,
মানে হচ্ছে কোনগুলা কন্ট্রাক্টর করবে, কোনগুলা এক্সপান্ডর করবে। যেটা বললাম যে এই এক্সাম্পল থেকে দেখো, আমরা যখন হাতটা ভাঁজ করি, ফ্লেকশন করি, তখন আমাদের কিছু মাসেল হচ্ছে কন্ট্রাকশন করে দেখে ফ্লেকশন হয়, আর তার ঠিক অপোজিট মাসেল গুলো হচ্ছে এক্সপান্ড করে, মানে ওরা লেন্থেনিং এ বড় হয়, ওরা লম্বা হয়ে যাওয়ার দরুনই এগুলা হচ্ছে ছোট হইতে পারে, কন্ট্রাকশন করতে পারে। মানে একটা আরেকটার সঙ্গে ভাইস ভার্সা, যেমন কন্ট্রাকশন যেমন রিল্যাক্সেশন, ওরকমই কন্ট্রাক্টর এবং হচ্ছে এক্সপান্ডর। এইভাবেও আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার এটা তো বলছিলামই, মাসেলের অ্যাটাচমেন্ট অনুসারে বা রোটেটরি কতটুকু অ্যাটাচ হচ্ছে। কিছু কিছু মাসেল আছে মেইনলি হচ্ছে রোটেশন অ্যাক্টিভিটি করে। রোটেশন যখন ধরো তোমার মিডিয়াল রোটেশন, লেটারাল রোটেশন এই কাজগুলা করবে, তখন রোটেশনাল অ্যাক্টিভিটি করবে, ওদেরকে আমরা বলি হচ্ছে স্পার্ট। আর কিছু মাসেল হচ্ছে ঠিক আগের মতনই, রোটেশন করার সময় যেমন হচ্ছে ফ্লেকশন করার সময় স্টেবিলাইজেশন করে, ওরকম রোটেশন মুভমেন্টটা করার সময়ও কিছু মাসেল হচ্ছে তোমার স্টেবিলাইজ করে, এদেরকে বলে হচ্ছে শান্ট। এতটুকুই মনে রাখবো, এত ডিটেলস এখন আস্তে আস্তে বুঝবা, প্রথমেই বুঝবা না, এইটুকু বুঝতে পারলেও হবে। দেন হচ্ছে ওরিয়েন্টেশন অনুসারে, যেমন হচ্ছে কিছু ফ্লেক্সর গ্রুপের মাসেল থাকবে, কিছু এক্সটেনসর গ্রুপের মাসেল থাকবে, এদের কাজ হচ্ছে ফ্লেকশন করা, এদের কাজ হচ্ছে এক্সটেনশন করা। কিছু অ্যাবডাকশন গ্রুপের মাসেল থাকবে, কিছু অ্যাডাক্টর গ্রুপের মাসেল থাকবে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা ভাগ করব। আর কিছু হবে তোমার হচ্ছে কতগুলো জয়েন্ট হচ্ছে মুভ করতে পারে, মানে কতগুলো জয়েন্ট ক্রস করে। যেমন কিছু মাসেল আছে একটা জয়েন্টেই শুরু হয়, একটা জয়েন্টেই শেষ হয়ে যায়, যেমন বাস্টাস মিডিয়ালিস একটা মাসেল, তোমরা আস্তে আস্তে পরিচিত হবা পায়ের দিকে। কিছু মাসেল আছে একটা জয়েন্ট থেকে শুরু হয়ে আরেকটা জয়েন্ট পর্যন্ত যায়, এগুলোকে বলা হচ্ছে টু জয়েন্ট মাসেল। যেমন রেকটাস ফিমোরিস, এটাও পায়ের একটা মাসেল। আরেকটা হচ্ছে মাল্টি জয়েন্ট, যেগুলো হচ্ছে ধরো একটা জয়েন্ট থেকে শুরু হয়ে দেখা যাচ্ছে শোল্ডার থেকে শুরু হয়ে রিস্ট পর্যন্ত ওর বিস্তার, দুইটা তিনটার বেশি তারা জয়েন্ট কে ক্রস করে যায়, ওদেরকে আমরা বলবো হচ্ছে মাল্টি জয়েন্ট মাসেল। আর এইটাই হচ্ছে আমাদের মানে আজকে যেটা পড়বো সেটার মূল্য, যে আরেকটা ধরনের, মানে টোটাল আমরা 8টা ভাগে ভাগ করতে পারি ক্লাসিফিকেশনে। তো লাস্ট 8 নাম্বারটা হচ্ছে কি ধরনের কাজ করে মাংসপেশিগুলো, সেই কাজের উপর ভিত্তি করে আমরা হচ্ছে 4টা ভাগে ভাগ করতে পারি। হচ্ছে অ্যাগোনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে সিনার্জিস্ট, একটা হচ্ছে ফিক্সেটর। ঠিক আছে, নামগুলো এখন এইটুকুই শুধু দেখো, এখনই বোঝার দরকার নেই, আমি নেক্সট স্লাইডে যাই তাহলে বুঝতে পারবা। এখানে একটা হচ্ছে তোমার চার্ট দেখতে পাচ্ছ, ফ্লো চার্টের মতো। এই চার্টটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তো চার্টে দেখো লেখা আছে টাইপস অফ মাসেল অ্যাকশন, মানে মাংসপেশির কাজের ধরনের টাইপ। মাংসপেশির কাজ কিভাবে করে এটাই আমাদের ফিজিওথেরাপিস্টদের মূল পড়া। এতক্ষণ হচ্ছে ইন্ট্রোডাক্টরি, মানে এটা পড়ার জন্য ওই বেসিকটা লাগবে। তো 4 ভাবে আমাদের মাংসপেশিগুলো কাজ করতে পারে। একটা হচ্ছে অ্যাগোনিস্ট হিসেবে কাজ করতে পারে, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতে পারে, একটা হচ্ছে সিনার্জিস্ট, আর একটা হচ্ছে ফিক্সেটর। এখন কোনটা কি সেটা আমরা হচ্ছে আস্তে আস্তে ভেতরে যেয়ে পড়বো। এখন শুধু এই চারটা থেকে এই 4টা নাম দেখো আর নামগুলো দেখো। যেমন অ্যাগোনিস্টের সঙ্গে দেখো আরেকটা কথা লেখা আছে, প্রাইম মুভার্স এবং সেকেন্ডারি মুভার্স। অ্যাগোনিস্টই আবার 2 ভাবে কাজ করে, হচ্ছে প্রাইম মুভার্স হিসেবে, একটা হচ্ছে সেকেন্ডারি মুভার্স হিসেবে। অ্যান্টাগনিস্ট একভাবেই কাজ করে, এর মধ্যে আর কিছু নেই। কিন্তু সিনার্জিস্ট আবার 3 ভাবে কাজ করে, কনজয়েন্ট হিসেবে, স্ট্যাবিলাইজার হিসেবে এবং নিউট্রালাইজার হিসেবে। নামগুলো ভালো করে দেখো, নামের মধ্যেই কাজের ধরনটা অনেকটা বুঝতে পারো। যেমন নিউট্রালাইজার আবার কিছু জয়েন্টের চারপাশে টার্গেট করে কাজ করে, কিছু হচ্ছে আরেকটা জয়েন্ট পর্যন্ত কাজ করে, এগুলো ডিটেইলস আমরা দেখবো পরে। আর ফিক্সেটরের কোনো ভাগ নাই, তাহলে অ্যান্টাগনিস্ট আর ফিক্সেটর একটা নর্মাল ভাবেই কাজ করে যায়, বাট অ্যাগনিস্ট যে কাজটা করে সেই কাজটা 2টা ধরনে করে, এবং হচ্ছে সিনার্জিস্ট প্রায় 3টা ধরনে কাজটা করে। ঠিক আছে, এই 4টাই হচ্ছে আমাদের মূল মাসেল অ্যাকশন। আমরা যদি এখন একটু বিস্তারিত যাই তাহলে ডিটেইলস, তাহলে আরো ক্লিয়ার হবে তোমাদের জন্য। একটু ভালো করে বুঝো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভাইভাতে আসে, এবং সব সময় কাজে লাগবে যখন তোমরা হচ্ছে প্র্যাকটিক্যাল করবা, যখন তোমরা প্লেসমেন্ট করবা। ঠিক আছে, দেখো অ্যাগনিস্ট জিনিসটা আসলে কি। অ্যাগনিস্ট মানে হচ্ছে মাসেলস হুইচ কন্ট্রাক্ট টু পারফর্ম এ সার্টেন অ্যাকশন এন্ড দে ইনক্লুড, ওইটুকু আর দরকার নাই, তুমি প্রথম অংশটুকু দেখো। যেই মাসেলগুলো হচ্ছে কন্ট্রাক্ট করবে এবং কিছু অ্যাকশন করবে। যেমন ধরো তুমি যদি এলবো ফ্লেকশন করো, তোমরা তো এখনো সব মাসেল পড়োনি, তাই আমি সহজ একটা এলবো ফ্লেক্সর দিয়ে বলি। এলবো ফ্লেকশন যখন করবা তখন আমাদের
না ভেঙে যাবে। তখন আমাদের হচ্ছে বাইসেপস ব্রাকি যে মাসেলটাও হচ্ছে মেইনলি হচ্ছে এলবো ফ্লেকশনে কাজ করে। তো ও যখন এলবো ফ্লেকশন করবে তখন ও সবচাইতে বেশি কন্ট্রাক্ট করবে। তো যে কোনো মুভমেন্টের সময় যেই মাসেল বা যেই মাসেল গ্রুপ সবচাইতে বেশি কন্ট্রাকশন করবে বা অ্যাকশন করবে বা কাজ করবে তাকে আমরা বলবো অ্যাগোনিস্ট, সেই জয়েন্ট অথবা সেই মুভমেন্টের প্রেক্ষিতে। আমি কি বুঝাতে পারছি? এটুকু বুঝতে পেরেছো? প্রথম অংশটুকু ম্যাম বুঝতে পেরেছো? আরেকবার বলেন। যে কোনো কাজ করার সময় যেমন যেমন ধরো তুমি যদি এলবো ফ্লেকশন করো অথবা হিপ ফ্লেকশন করো বা এলবো এক্সটেনশন করো বা হিপ এক্সটেনশন করো বা যে কোনো মুভমেন্ট করো, সেই মুভমেন্টটা করার সময় যেই মাসেল বা যেই মাসেল গ্রুপ, একটাও হতে পারে একাধিকও হতে পারে, সবচাইতে বেশি কাজ করবে মানে ওই মুভমেন্টটা করার জন্য, সেই মাসেলটাকে আমরা বলবো হচ্ছে অ্যাগোনিস্ট। এখন বুঝছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে দেখো দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রাইম মুভার্স, একটা হচ্ছে সেকেন্ডারি মুভার্স। এটার মধ্যে আবার একটু ভাগ এরকম, ধরো ওই মাসেলটা বা মাসেল গ্রুপটা হচ্ছে ওই ফাংশনটা করার জন্য সবচেয়ে বেশি কাজ করছে, কিন্তু তার মধ্যেও ওই গ্রুপের মধ্যে যেই মাসেলটা সবচাইতে বেশি ভূমিকা পালন করবে তাকে আমরা বলবো প্রাইম মানে প্রধান প্রাইম মুভার্স। যেমন ধরো ইলিওসোয়াস একটা মাসেল আছে, হিপ ফ্লেকশন যখন করা হয় ইলিওসোয়াস একটা মাসেল কাজ করে, এগুলো তোমরা আস্তে আস্তে মাসেলস পড়বা অ্যানাটমিতে। তো ওই ইলিওসোয়াস হচ্ছে সবচাইতে বেশি, ধরো কাজটা যদি হয় 100 ভাগ, 100 ভাগের মধ্যে ওই দেখা যাচ্ছে তোমার 90% অথবা 85% কাজ করতেছে। এই জন্য ওই মাসেল গ্রুপটাকে তো আমরা অ্যাগোনিস্ট বলবোই, তার মধ্যে ইলিওসোয়াসকে বলবো হচ্ছে প্রাইম মুভার। আর ইলিওসোয়াস ছাড়া দেখা যাচ্ছে যে সার্টোরিয়াস বা আরো কিছু মাসেল থাকে ফ্লেকশন করার সময় কাজ করে, এদেরকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি মুভার। কিন্তু এই সার্টোরিয়াস ইলিওসোয়াস দুইটাই অ্যাগোনিস্ট, বুঝতে পারছো? দুইটাই কিন্তু অ্যাগোনিস্ট, এমন না যে অন্য কিছু, দুইটাই হচ্ছে মূল ভূমিকা পালন করে ফ্লেকশন করার ক্ষেত্রে, হিপ ফ্লেকশন করার ক্ষেত্রে, কিন্তু তার মধ্যে বেশি ভূমিকা পালন করে হচ্ছে ইলিওসোয়াস, এই জন্য ওকে আমরা বলবো প্রাইম মুভার। আর একটু মানে ওর চাইতে তুলনামূলক একটু কম ভূমিকা পালন করে হচ্ছে সার্টোরিয়াস, কিন্তু দুইজনেরই ভূমিকা আছে। দুইজন ক্যালকুলেটর, দুইজন না থাকলে তোমার হচ্ছে ফ্লেকশন হইতো না, এটাকে এই জন্য আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি মুভার। কিন্তু ওভারঅল আমরা ইলিওসোয়াস এবং সার্টোরিয়াস বোথকেই বলবো হচ্ছে অ্যাগোনিস্ট মাসেল। কিসের জন্য? হিপ ফ্লেকশনের জন্য। বুঝতে পারছো এই জায়গাটা ক্লিয়ার সবাই? জি ম্যাম। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হও পরেরটা খুবই সহজ, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট মানে কি? অ্যান্টাগনিস্ট অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে তোমার অ্যাগনিস্টের এগেইনস্টে যেটা কাজ করবে, মানে ঠিক তার অপোজিটে যেটা কাজ করবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টাগনিস্ট। এখন ধরো হিপ ফ্লেকশন করার সময় যেমন কাজ করে হচ্ছে ইলিওসোয়াস, ঠিক তার অপোজিটে গ্লুটিয়াস ম্যাক্সিমাস নামে একটা মাসেল থাকে, যেটা হচ্ছে তখন লম্বায় বড় হয়ে যায় বা লেনদেনটা বেড়ে যায়। এই জন্য হচ্ছে তোমার ইলিওসোয়াস বা হচ্ছে সার্টোরিয়াস ওরা ফ্লেকশন করতে পারে, ওরা কন্ট্রাকশন করে, আর অপোজিটের যে মাসেলটা থাকে সেটা হচ্ছে রিল্যাক্সেশন করে দেয়, ছেড়ে দেয় বা লেনদেনিং হয়ে যায়। এই যে অপোজিট গ্রুপের মাসেলটা, ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টাগনিস্ট। বুঝছো? ঠিক অপোজিট যেটা থাকবে মানে হ্যাঁ ফ্লেকশন করার সময় বা আবার যদি ধরো আমরা যদি এক্সাম্পল হিসেবে এক্সটেনশন দেই, হ্যাঁ যেমন আমরা যদি বলি যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে হিপের এক্সটেনশন করে, তাহলে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হচ্ছে হিপ এক্সটেনশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাগোনিস্ট, বাট তখন ওই সময় ইলিওসোয়াস এবং হচ্ছে তোমার সার্টোরিয়াস হয়ে যাবে হচ্ছে অ্যান্টাগনিস্ট। তাহলে ডিপেন্ড করবে হচ্ছে তোমার কিসের উপরে? ডিপেন্ড করবে হচ্ছে তোমার ওই মুভমেন্টের উপরে। ঠিক আছে, এই দুটো কি ক্লিয়ার হতে পারছো তোমরা? এই দুটো ক্লিয়ার হতে পারছো? এই দুটো ক্লিয়ার হলে এই দুটো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আমি সিনার্জিস্টে যাব, ঠিক আছে? আচ্ছা, এখন সিনার্জিস্ট কথাটার মানে কি দেখো, সিনার্জিস্ট হচ্ছে মাসেলস দ্যাট ওয়ার্ক টুগেদার ইন এ ক্লোজ কোঅপারেশন অ্যাজ দে আইদার কন্ট্রাক্ট অর রিল্যাক্স টু মডিফাই দ্য অ্যাকশন অফ দ্য অ্যাগনিস্ট। কথাটা একটু কঠিন লাগতে পারে,
আমি একটু সহজ করে বলে যাই। সিনার্জিস্টের কাজ হচ্ছে মূলত হচ্ছে অ্যাকশনটাকে তোমার হচ্ছে হেল্প করা বা হচ্ছে ইলিমিনেশন করা। ব্যাপারটা এরকম যে কিছু মাসেল থাকে যেটা হচ্ছে তোমার যখন একসাথে কাজ করতে থাকে, তখন হচ্ছে ক্লোজ কোঅপারেশনে হচ্ছে আর কিছু মাসেল থাকে। যেমন ধরো যদি এমন হয় ফ্লেকশন বা এক্সটেনশন করার সময় ওই আরো কিছু মাসেল চারপাশে না থাকতো, তাহলে দেখা যেত ফ্লেকশনটা সঠিকভাবে হইতো না বা এক্সটেনশনটা সঠিকভাবে হইতো না। তোমরা যদি কোনো স্ট্রোক পেশেন্ট দেখে থাকো তোমাদের ফ্যামিলিতে বা অন্য কোথাও, দেখবা যে ওনারা যারা স্ট্রোক পেশেন্ট হাঁটতে পারে হয়তো বা কোনো সাপোর্ট নিয়ে, কিন্তু দেখা যায় কি তারা পাটা হয়তো ঠিক মতো ফেলতে পারতেছে না বা পাটাকে উঁচু করতে পারতেছে না, বা উঁচু করলেও ঘুরায়া উঁচু করতেছে। এটার কারণটা কি, তাদের যে গ্রুপ অফ মাসেলটা ওই ফ্লেকশন এক্সটেনশনে কাজ করে, যেটা সিনার্জি, সেটা ঠিক মতো কাজ করতে পারতেছে না, মডিফাই করে দিচ্ছে অ্যাকশনটাকে। বুঝতে পারছো তো? কিছু মাসেল থাকবে তোমাকে স্ট্যাবিলাইজেশন দেওয়ার জন্য, তোমাকে হচ্ছে কাজটাকে হচ্ছে ধরে রাখার জন্য এবং কাজটাকে হেল্প করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই মাসেল গুলোকে আমরা বলবো হচ্ছে সিনার্জিস্ট। বুঝছো? আরো একটা আসো ক্লিয়ার হবা। যেমন সিনার্জিস্টের মধ্যে আমরা কিছু টাইপস দেখছিলাম ওই চার্টে। একটা হচ্ছে কনজয়েন্ট, নিউট্রালাইজার এবং স্ট্যাবিলাইজার। এটাই হচ্ছে সিনার্জিস্টের ফাংশন। সেটা হচ্ছে সিনার্জিস্ট সেই মাসেল গুলাই যেগুলো হচ্ছে একটা মুভমেন্ট করার সময় কনজয়েন্ট, মানে জয়েন্টটাকে টুগেদারলি কাজ করাবে, জয়েন্টটাকে ধরে রাখবে, সেই মাসেল গুলোকে আমরা বলবো হচ্ছে কনজয়েন্ট। আর সিনার্জিস্টের মধ্যে কিছু মাসেল থাকবে হচ্ছে তোমার নিউট্রালাইজার করবে, মানে মুভমেন্টটাকে নিউট্রাল হইতে হেল্প করবে। নাহলে দেখা যেত ফ্লেকশন করতে যে এক্সটেনশন হয়ে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না, যেটা ওই যে পেশেন্টের হয়। কারণ পেশেন্টরা হচ্ছে এই জিনিসগুলো করতে পারে না, তাদের মাসেলের অ্যাকশনটা ঠিক মতো হয় না, তাদের নিউরোলজিক্যাল লস থাকে অথবা মাসেলের পাওয়ার কম থাকে, এই জন্য। তো এই নিউট্রালাইজারও হচ্ছে সিনার্জিস্টের একটা ফাংশন। আরেকটা হচ্ছে স্ট্যাবিলাইজার, মানে মাসেলটাকে হচ্ছে স্টেবল করে রাখা। মুভমেন্ট করার সময় কিছু মাসেল থাকে যেগুলো হচ্ছে স্টেবল করে রাখে, যেমন তুমি যেটা ফ্লেকশনই করো, এক্সটেনশনই করো, অ্যাবডাকশনই করো, অ্যাডাকশনই করো। ঠিক আছে? এই তিনটা ফাংশন হচ্ছে মূলত সিনার্জিস্টের ফাংশন, কনজয়েন্ট, নিউট্রালাইজার এবং হচ্ছে স্ট্যাবিলাইজার। তোমরা যদি একটু পড়ো ভেতরে তাহলে বুঝতে পারবা। যেমন হচ্ছে কনজয়েন্ট মানে হচ্ছে দে আর দ্য টু মাসলস অ্যাক্টিং টুগেদার টু প্রডিউস এ সার্টেন মুভমেন্ট হুইচ নাইদার অফ দেম কুড প্রডিউস ইট অ্যালোন। মানে এরা একসাথে মিলে কিছু কাজ করবে, একা কাজ করতে পারবে না। এরা হচ্ছে প্রাইম মুভার বা অ্যাগনিস্টের প্যারালালি কাজ করবে। মানে যখন ধরো ফ্লেকশনটা করতেছে বা এক্সটেনশন করতেছে মেইন মাসেল গুলো, তাদের সঙ্গে এরা হচ্ছে একটু হেল্পার হিসেবে কাজ করবে, একটু সহযোগিতা করবে, একা না, কয়েকজন মিলে। যেমন টিডিয়ালিস অ্যান্টেরিয়র এবং হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস, একটা মাসেল আছে পায়ের দিকে, এগুলো তোমরা পড়বা। আমাদের লোয়ার লিম্বে, পায়ের ওই যে তোমার থায়ের নিচের অংশে, এই মাসেল গুলো হচ্ছে ডরসিফ্লেকশন যে মুভমেন্টটা হয়, ওই ডরসিফ্লেকশন মুভমেন্টটা হওয়ার সময় এরা হচ্ছে তোমার কনজয়েন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কনজয়েন্ট। আবার নিউট্রালাইজারটা কি করবে? মুভমেন্টটা করার সময় নিউট্রালাইজ করতে হেল্প করবে। যেমন ধরো দে আর দ্য মাসলস দ্যাট নিউট্রালাইজ অর ক্যান্সেল দ্য আনডিজায়ার্ড অ্যাকশন অফ আদার মাসেলস অফ প্রাইম মুভার অর সেকেন্ডারি। মানে মাঝে মাঝে দেখা যায় যে যদি কিছু মাসেল তোমার এরকম নিউট্রাল অবস্থায় না আনতে পারে, তাহলে সেই অ্যাকশনটা ঠিক মতন হবে না। এই অ্যাকশনটাকে ঠিক মতো করার জন্য নিউট্রালাইজ করবে। এটার ভিতরে অত ডিটেলস তোমাদের দরকার নাই, তোমরা শুধু মেইন পয়েন্ট গুলা, যেমন এক্সাম্পল গুলা দেখতে পারো। ইন্টারনাল রোটেশন করার সময় সার্টোরিয়াস, যখন হিপের ফ্লেকশন হয়, সার্টোরিয়াস তো হচ্ছে মেইন ভূমিকা পালন করে অ্যাগনিস্ট হিসেবে, তখন ইন্টারনাল রোটেটর যে মাসেল গুলো থাকে ওগুলো হচ্ছে তখন সিনার্জিস্ট হিসেবে, মানে নিউট্রালাইজার হিসেবে কাজ করে। আরো আছে, আরো কিছু এক্সাম্পল আছে, তোমরা পড়লেই দেখতে পারবা। আরেকটা হচ্ছে স্ট্যাবিলাইজার, মানে স্ট্যাব কথা থেকেই বোঝা যায় যেটা হচ্ছে মেইনলি স্টেবল করে রাখতে হেল্প করবে। তো একটা মাসেল গ্রুপ আছে আমাদের শোল্ডারের, তাকে বলে রোটেটর কাফ মাসেল। তোমরা আস্তে আস্তে পড়বা, 4টা মাসেল মিলে হয় রোটেটর কাফ মাসেল। এদের মূল কাজ হচ্ছে শোল্ডার জয়েন্টটাকে স্টেবিলিটি দেওয়া, মানে স্টেবিলাইজার করা। তো যখন তোমার হচ্ছে শোল্ডারের ফ্লেকশন, অ্যাবডাকশন, এই জাতীয় মুভমেন্ট গুলা হয়, অ্যাগনিস্ট যখন কাজ করে, তখন এই রোটেটর কাফটা হচ্ছে তোমার স্টেবিলাইজার হিসেবে তোমার মাসেলটাকে সিনার্জিস্টের ভূমিকা পালন করতে হেল্প করে। এই হলো টোটাল সিনার্জিস্ট, যেটা আমরা বললাম 3 নাম্বার অ্যাকশন। আর লাস্টটা হচ্ছে ফিক্সেটর। ফিক্সেটর কথা থেকে বোঝা যায় যে ফিক্সড করে রাখতে হেল্প করে। সিনার্জিস্ট মাসেলটা কি সবকিছুতে হেল্প করবে? হ্যাঁ, ওই যে 3 ধরনের কাজ করবে। স্ট্যাবিলাইজ করে রাখবে, এটা এক ধরনের হেল্প।
তারপর নিউট্রালাইজ করে রাখবে, এটাও এক ধরনের ওর কাজই হচ্ছে হেল্পার, ওকে আবার আরেক নামে বলে হেল্পার। আবার হচ্ছে কনজয়েন্ট মানে একসাথে কাজ করবে, এটা এক ধরনের হেল্প, মানে তিনটা ভাবে তারা হেল্প করতে পারে, কিন্তু সবগুলাই হেল্প। অ্যাগনিস্টের মুভমেন্টের সময় ওরা হেল্প করবে। কিভাবে হেল্প করবে? কেউ কেউ নিউট্রালাইজ হয়ে যাবে মুভমেন্টের সময়, কেউ কেউ স্ট্যাবিলাইজেশন দিবে, আর কেউ কেউ হচ্ছে তোমার কনজয়েন্ট মানে একসাথে কাজ করবে। বুঝেছো? জি ম্যাম। আর লাস্ট যেটা সেটা হচ্ছে ফিক্সেটর, কথা থেকে কিছুটা বোঝা যায় ফিক্সেশনের একটা ব্যাপার স্যাপার আছে। সেটা হচ্ছে ফিক্সেটর আর দ্য মাসলস হুইচ কন্ট্রাক্ট ইন বোথ অ্যাগনিস্ট এন্ড অ্যান্টাগনিস্ট সিমultaneously and that occurs specially under stress condition। তার মানে এটা হচ্ছে ধরো তুমি স্ট্রেস কন্ডিশনে কোনো কাজ করতেছো, সাপোজ তোমার হাতে তুমি উঁচু থেকে কিছু একটা নিতে যাচ্ছ, ওভার ফ্লেকশন করে ওভার অ্যাবডাকশন করে একটু স্ট্রেসড অবস্থায়, অথবা অ্যাথলেটরা কোনো স্ট্রেচ অবস্থায় কাজ করছে বা একটু স্ট্রেচিং করছে, তখন কিছু মাসেল সেটা অ্যাগনিস্টের ক্ষেত্রেও হতে পারে অ্যান্টাগনিস্টের ক্ষেত্রে হতে পারে, মানে সিমultaneously এটাও হবে এবং ওইটাও হবে। শুধুমাত্র তোমার ওই সিনার্জিস্টের মতো শুধু অ্যাগনিস্টকে হেল্প করবে না, এটা হচ্ছে দুইটাকেই বোথ সাইডেই হেল্প করতে পারে যখন যেখানে প্রয়োজন হবে। সেই সময় কিছু মাসেল ফিক্সেশন করতে হেল্প করে স্ট্রেস কন্ডিশনটাকে, না হলে দেখা যেত সে হয়তো ফল ডাউন করতো, অথবা হচ্ছে তার ওই ওই অংশটা হচ্ছে ছিঁড়ে যাইতো। তো ওইটাকে বলে হচ্ছে, ওই মাসেল গুলোকে বলে হচ্ছে ফিক্সেটর। যেমন আমরা যখন এক পায়ে দাঁড়ায় থাকি, হ্যাঁ, দুই পায়ে দাঁড়ালে তো আমাদের স্ট্যাবিলিটি থাকে, যখন এক পায়ে দাঁড়ায় থাকি এটা তো একটা স্ট্রেস কন্ডিশন, এটাতে তো আমাদের অনেক বেশি ব্যালেন্স লাগে, অনেক বেশি মাসেলের অ্যাকশন লাগে। ওই সময় কিছু গ্রুপ অফ মাসেল থাকে যারা হচ্ছে তোমার ফিক্সেটর হিসেবে কাজ করে, সেটা অ্যাগনিস্টকেও হেল্প করে, সেটা সিমultaneously অ্যান্টাগনিস্টকেও হেল্প করে। বোঝা গেছে ফিক্সেটরটা? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই হচ্ছে টোটাল 4টা অ্যাকশন, যে অ্যাকশনের উপর আমাদের হচ্ছে টোটাল মাসেল গুলো হচ্ছে কাজ করে থাকে। তাহলে একটা হচ্ছে অ্যাগনিস্ট, একটা অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে সিনার্জিস্ট, এন্ড হচ্ছে ফিক্সেটর। তাহলে অ্যাগনিস্ট হচ্ছে মেইন ভূমিকা পালন করবে যারা একদম ওই কাজটা করার জন্য, এটা হচ্ছে অ্যাগনিস্ট। তার অপোজিট যে মাসেল গুলো থাকবে সেগুলো হচ্ছে অ্যান্টাগনিস্ট, এক কথায় যদি আমরা বলি, যেগুলো হচ্ছে মেইনলি অ্যাগনিস্টের মুভমেন্টটাকে হেল্প করবে বিভিন্ন ওয়েতে। সেটা হতে পারে ফিক্সেশন হিসেবে, নিউট্রালাইজার হিসেবে, সেটা হতে পারে স্ট্যাবিলাইজার হিসেবে, কনজয়েন্ট হিসেবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সিনার্জিস্ট। আর লাস্ট হচ্ছে যেই মাসেল গুলা অ্যাগনিস্ট এবং হচ্ছে অ্যান্টাগনিস্টকে দুইটাকেই হেল্প করবে আমাদের স্ট্রেস কন্ডিশনের কোনো মুভমেন্টে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিক্সেটর। এই হচ্ছে টোটাল 4টা ভাগে আমরা হচ্ছে ভাগ করবো। তো এটা হচ্ছে লাস্ট। আর আরেকটুকু যদি আমরা বলি যে প্যাটার্ন অফ মাসেল অ্যাকশন, মানে মাসেলের অ্যাকশনের প্যাটার্নটা কেমন হবে, আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কনকারেন্ট, একটা হচ্ছে কাউন্টার কারেন্ট। সিম্পলি কনকারেন্ট এবং কাউন্টার কারেন্ট, তাহলে কি হইতে পারে? কনকারেন্ট মানে এটা হচ্ছে সেম মুভমেন্ট অন বোথ জয়েন্ট, মানে একই জয়েন্টে যখন একই রকমের মুভমেন্ট হবে, ধরো তুমি এলবোতেও ফ্লেকশন করছো, রিস্টেও ফ্লেকশন করছো, এটা হচ্ছে কনকারেন্ট। আর যদি আমরা অপোজিট মুভমেন্ট করি, ধরো এলবোর ফ্লেকশন করছি আর রিস্টের এক্সটেনশন করছি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কাউন্টার কারেন্ট। যেমন এক্সাম্পল দেখো, যেমন হিপের ফ্লেকশনের সঙ্গে, আমি তো এলবো বললাম, যদি লোয়ার লিম্বের কথা ধরি, হিপ ফ্লেকশনের সঙ্গে যদি আমরা নি ফ্লেকশন করি, তখন রেকটাস ফিমোরিস আর হচ্ছে হ্যামস্ট্রিং, এই দুইটা মাসেল হচ্ছে তোমার কাজ করে। আর যদি আমরা আবার অপোজিটলি হিপ ফ্লেকশন আর নি ফ্লেকশন করি, তখন আবার রেকটাস ফিমোরিস কাজ করে, এবং তার সঙ্গে হচ্ছে ওয়ান মাসেল অফ গ্রুপ হচ্ছে একটা ডিরেকশনে কাজ করে। এটা একটু কঠিন হবে তোমাদের জন্য, এটা যদি এখন পুরোপুরি না বুঝো সমস্যা নাই, ওই পর্যন্ত বুঝলেও হবে। এই 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 ইয়াটা এখন আপাতত বাদ রাখো, মানে এই ইয়াটা, এটা পরে হচ্ছে তোমরা আর একটু পড়ে নাও, তারপরে বুঝবা। মানে ওই পর্যন্ত বুঝতে পারছো, ওইটা পরে অ্যাড করতে হবে, কারণ তোমরা আর একটু মাসেল এখনো পড়ো নাই তো, সবগুলো পড়ে নাও অ্যানাটমিতে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এমনিতে অ্যাকশনটুকু বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে আরেকটা টার্ম আছে, এটাও একটু খেয়াল করে শুনো, সেটাকে আমরা বলবো হচ্ছে মাসেল ইনসাফিসিয়েন্সি। এটা অনেক সময় শর্ট নোট আকারে আসে, এবং এটাও অ্যাকশনের সঙ্গে মানে পাশাপাশি আর কি জানতে হয়, না জানলে তুমি বুঝতে পারবা না এই জিনিসটা আসলে কি। আমরা হচ্ছে এই জিনিসটা একটু দেখবো, একটু ভালো করে আগে লেখাটা পড়ো, তারপর আমি বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে ইফ এ মাসেল হুইচ ক্রসেস 2 or more জয়েন্ট, যখন একটা মাসেল একটার কথা কিন্তু বলে নাই, 2 অথবা তার চাইতে বেশি জয়েন্ট
ক্রস করবে তখন সে সিমুলটেনিয়াসলি কিছু মুভমেন্ট প্রডিউস করবে। যেমন ধরো একটা মাসেল যদি শোল্ডার থেকে শুরু হয়, শোল্ডার থেকে সে এলবো ক্রস করে তোমার হচ্ছে রিস্ট পর্যন্ত যায়, তাহলে দুইয়ের অধিক জয়েন্ট ক্রস করলো না, তখন সে একটা সিমুলটেনিয়াসলি মুভমেন্ট করবে। যখন সে তখন সে হচ্ছে তোমার ওই লেন্থে এমন ভাবে কাজ করবে যে নো লঙ্গার জেনারেট ইউজফুল অ্যামাউন্ট অফ টেনশন। তার মানেটা হচ্ছে যে সাপোজ সে শোল্ডার জয়েন্টে যখন কাজ করবে তখন সেই মাসেল বা মাসেল গ্রুপটা যতটুকু ভালো কাজ করতে পারবে, যতটুকু ফোর্স দেয়, সেই মাসেলটাই তো যখন তোমার এলবোতে যাবে বা রিস্ট পর্যন্ত যাবে, আরো দুইটা জয়েন্টকে ক্রস করবে, তখন সে অতটা টেনশন বা অতটা ফোর্স জেনারেট করতে পারবে না। এই ব্যাপারটাকেই আমরা বলবো হচ্ছে মাসেলের ইনসাফিসিয়েন্সি। ইনসাফিসিয়েন্সি কথাটা তো বুঝো, মানে অপ্রতুলতা বা মানে কম থাকা আর কি, সাফিসিয়েন্ট যতটুকু থাকা দরকার তার চাইতে কম। তো যেই মাসেল গুলো একটা জয়েন্টেই থাকবে সে যতটা তোমার ফোর্স জেনারেট করতে পারবে, যখন সে দুইয়ের অধিক জয়েন্ট ক্রস করে ফেলবে তখন সে হচ্ছে প্রথম জয়েন্টে যতটা ফোর্স প্রোডাকশন করতে পারবে, সেকেন্ড আর থার্ড জয়েন্টে অতটা টেনশন বা ফোর্স প্রোডাকশন করতে পারবে না। এই ব্যাপারটা কি আমরা বলবো হচ্ছে মাসেল ইনসাফিসিয়েন্সি। বুঝেছো জিনিসটা? বুঝতে পারছো নাকি পারো নাই? না পারলে বলো। ম্যাম আবার বলেন। কোন জায়গাটা বুঝো না একটু বলো, বলো। তোমরা এখন চুপ থাকলে কিভাবে বলবো? ইনসাফিসিয়েন্সি মানে কি বলো? আমি বকবক করে যাবো, তোমরা খালি চুপ করে থাকবো, অনেকক্ষণ পরে একটু বলবা কোনটা বুঝছো? পর্যাপ্ত। হ্যাঁ, ইনসাফিসিয়েন্সি জিনিসটা মানে কি? অপর্যাপ্ততা বা হচ্ছে যতটুকু দরকার ততটুকু নাই, তাই তো? এখন একটা মাসেল যখন একটা জয়েন্টেই থাকবে সেই মাসেলের কথা আমরা বলছি না, আমরা বলছি যখন সেই মাসেলটা দুই বা তার বেশি জয়েন্টকে ক্রস করবে, তখন প্রথম যে জয়েন্ট থেকে তার উৎপত্তি শুরু, সেই জয়েন্টে সে যতটা টেনশন বা যতটা তোমার ফোর্স ক্রিয়েট করতে পারবে, সেই মাসেলটা যখন সেকেন্ড বা থার্ড যে জয়েন্টটা ক্রস করে যাবে সেখানে ওরকম ফোর্স সে তৈরি করতে পারবে না বা ওরকম টেনশন সে প্রডিউস করতে পারবে না। এই ব্যাপারটাকেই আমরা বলবো হচ্ছে ওই মাসেলের ইনসাফিসিয়েন্সি। এখন বুঝছো? জি ম্যাম। একটু বলো। ধরো শোল্ডার জয়েন্টে একটা মাসেল তৈরি হলো, সে শোল্ডার থেকে এলবো জয়েন্ট ক্রস করে সে হচ্ছে রিস্ট পর্যন্ত গেল, এখন তার ইনসাফিসিয়েন্সি কিভাবে বুঝবা? ম্যাম একটি মাসেল একটি জয়েন্টকে ফোর্স দিলে বেশি কাজ হবে, আর অনেকগুলো জয়েন্টকে ক্রস করে গেলে তখন কাজটা আমরা আগের মতো পাবো না। কিন্তু পুরাটা হয় নাই, আগের মতো পাবো না, না অনেকগুলা জয়েন্টের মধ্যে যেখানে তার উৎপত্তি মানে যেই জয়েন্ট থেকে তার স্টার্টিং শুরু, সেই জয়েন্টের ফোর্স যেমন হবে, যেই জয়েন্টে যায় তার ইনসারশন মানে শেষ হবে, সেই জয়েন্টের ফোর্স কি একই হবে? না ম্যাম। এই জিনিসটাই হচ্ছে ইনসাফিসিয়েন্সি, এই কথাটা বলতে হবে। ওইটুকু ঠিক আছে, তার সঙ্গে এটা বলতে হবে যে যেভাবে সে তার লেন্থ শুরু করবে, সে যেখান থেকে স্টার্টিং করবে সেখানে যে তোমার যে পরিমাণ ফোর্স বা টেনশন থাকবে তা এত লঙ্গার সে হচ্ছে অন্য অন্য জয়েন্টে করতে পারবে না। এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে মাসেল ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, এটা আবার দুই রকম, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি, একটা হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। এখন অ্যাক্টিভ ব্যাপারটা কি? অ্যাক্টিভ ব্যাপারটা হচ্ছে the muscle cannot shorten beyond a certain limit without losing tension, that is called active insufficiency। মানে যখন হচ্ছে সে যখন শর্টেন করবে মানে কন্ট্রাকশন করতে পারবে না, তখন সে হচ্ছে একটা টেনশন প্রডিউস ছাড়াই ওরকম কোন ধরনের টেনশন সে লুজ করবে না, মানে অ্যাক্টিভলি সে করতে পারবে অতটুকু। যেমন ধরো ম্যাক্সিমাম হিপ ফ্লেকশন করার সময় নি এক্সটেনশন যদি আমরা সুপাইন লাইং এ করি, তখন সে যে অ্যাক্টিভলি যতটুকু ইনসাফিসিয়েন্সি করতে পারবে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি। ঠিক আছে? আর অ্যাক্টিভ ছাড়া আরেকটা যেটা, সেটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। এটা হচ্ছে যখন ফুল রেঞ্জ অফ মোশন করবে কোন একটা জয়েন্ট ক্রস করে, তখন আমরা তাকে বলবো হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। ব্যাপারটা হচ্ছে এরকম,
ধরো একটা পার্সনকে তুমি হচ্ছে সুপাইন লাইন এ শোয়ানো অবস্থায় হিপের ফ্লেকশন করলা, আর নির হচ্ছে এক্সটেনশন। এটা তার অটো হয়ে যাবে, মানে মাসেলটাই অটো। তুমি যদি নির কিছুটা এক্সটেনশন রাখো তাহলে হিপের ফ্লেকশনটা করতে হেল্প করবে। এই যে নির এক্সটেনশন হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভলি। কিন্তু তুমি যদি নিকেও কিছুটা ফ্লেকশন করে দাও, তারপরে যদি তুমি হচ্ছে হিপের ফ্লেকশন করো, তাহলে তুমি ফুল রেঞ্জ অফ মোশন পাবা। ওই যে ফুল রেঞ্জ অফ মোশন পাওয়ার জন্য যে প্যাসিভলি যে কাজটুকু করাইলা মাসেলকে দিয়ে, ওটাকে বলে হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। বোঝা গেছে? বোঝা না গেলে কোন জায়গাটা বোঝা যায় না ওটা একটু বলতে হবে। সহজ জিনিস একটু ঘুরিয়ে বলা আর কি। শুনতেছো তোমরা? ম্যাম, অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সিটা বুঝতে পারি নাই, আর প্যাসিভের উদাহরণটা বুঝতে পারি নাই। আচ্ছা, অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি কোন জায়গাটায় বুঝোটাই একটু বলো আমাকে, আর একটু ক্লিয়ার হয়ে যাবে। মানে ম্যাম, ধরো আমি ওই তোমাকে এক্সাম্পল দিই, হিপ ফ্লেকশন করতে যাচ্ছ, তখন যদি নিটাকে তুমি এক্সটেনশন, অটোই নিটা এক্সটেনশন হয়ে যায়, মানে মাসেলটা এইভাবে কাজ করে, নিয়ের এক্সটেনশন হয়ে হিপের ফ্লেকশন হয়। এই যে মাসেলটা একা একা যে কাজটা করতেছে ওর সুবিধার জন্য, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি। এখন বুঝছো? কিন্তু তুমি ফুল রেঞ্জ পাবা না সেই ক্ষেত্রে সব সময়। কিন্তু যখন তুমি ফুল রেঞ্জ পাবা, তুমি যদি কিছুটা ফ্লেকশন করে দাও, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ম্যাক্সিমাম নিটাকে তুমি এক্সটেনশন অবস্থায় নিয়ে গেলে তুমি তখন ফুললি হিপের ফ্লেকশন হচ্ছে পাবা। এটা হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। এখন বুঝে গেছে? না বুঝলে বলো, তাড়াতাড়ি বলো, সময় বেশি নাই, 4 মিনিট আছে। ম্যাম, তা বুঝতে পারি নাই। আচ্ছা, এক্সাম্পলটা পড়ো, কি লিখছে ওখানে অ্যাক্টিভে, বলো। ম্যাক্সিমাল হিপ ফ্লেকশন উইথ নি ম্যাক্সিমাল এক্সটেনশন রিফ্লেকশন বুঝো তো? ম্যাক্সিমাল রিফ্লেকশন বুঝো তো কোনটা? রিফ্লেকশন বুঝো, ম্যাক্সিমাম রিফ্লেকশন, নাকি এটা বুঝো না? তোমাদের মুভমেন্ট পড়াইছি তো, হিপের ফ্লেকশন কোনটা বুঝো নাই? বলো, না বুঝলে বলো, হিপ ফ্লেকশন কোনটা এটা বুঝো? পা ভাঁজ করা বুঝো? হিপ হিপ কোনটা এটা চিনো তো, নাকি হিপও চিনো না? জি ম্যাম। আচ্ছা, তাহলে হিপের ফ্লেকশন মানে হিপটাকে যখন ভাঁজ করবে সর্বোচ্চ, ওই সময় যদি নিটাকে এক্সটেনশন মানে হাঁটুটা সোজা রাখা হয়, সুপাইন লাইন শুয়ে চিত হয়ে শোয়া অবস্থায়, এই যে প্রসেসটা মানে হিপের ফ্লেকশনের সঙ্গে তোমার হচ্ছে, এই যে হিপের ফ্লেকশনের সঙ্গে তোমার হচ্ছে নিয়ের এক্সটেনশন, এই যে অটো যে প্রসেসটা, এটা মাসেল অটোই করে। হ্যাঁ, হিপ ফ্লেকশন ম্যাক্সিমাম হিপ ফ্লেকশন করলে তার সঙ্গে নিটাকে এক্সটেনশন করে সুপাইন লাইনের শুয়ে যদি যে করা হয়, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি। কারণ তখন সে ক্যান নট শর্টেন বিহাইন্ড এ সার্টেন লিমিট উইদাউট লুজিং টেনশন। এই কারণটার জন্যই সে এই কাজটা করে থাকে। এই যে প্রসেসটা, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ইনসাফিসিয়েন্সি। এখন কি বুঝে গেছে? জি ম্যাম। গুড। তাহলে প্যাসিভটা কি? প্যাসিভের এক্সাম্পলটা দেখো, যে when a person tries to flex the hip fully, মানে যখন সে চেষ্টা করবে ফুললি হিপের ফ্লেকশন করতে, ম্যাক্সিমাম নি এক্সটেনশন করতে, তখন সে একটা মানে পেইন ফিল করতে পারে হ্যামস্ট্রিং মাসেলে। কারণ ম্যাক্সিমাম হিপ ফ্লেকশন করার সময় তোমার হচ্ছে ম্যাক্সিমাম নিকে এক্সটেনশন করে যদি করতে যায়, তাহলে হ্যামস্ট্রিং মানে ওই থাইয়ের পেছনের দিকে যে মাসেল, যেটাকে বলে হ্যামস্ট্রিং, এটাতে টান লাগে। কারণ হচ্ছে ওর কিছুটা ইনসাফিসিয়েন্সি থাকে, এটাকে বলে হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সি। এখন বুঝছো? জি ম্যাম। ইনসাফিসিয়েন্সিকে আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। মূল কথা হচ্ছে মাসেলের অপ্রতুলতা, যেখানে যতটুকু থাকা দরকার সেটা নেই। কিছুটা অ্যাক্টিভলি হয়, কিছু ক্ষেত্রে তুমি যদি প্যাসিভলি করো তখন সেখানে পেইন ফিল করবা, তখন ওই জিনিসটা হচ্ছে প্যাসিভ ইনসাফিসিয়েন্সির কারণে। এবং অবশ্যই 2 এর বেশি জয়েন্ট ক্রস করতে হবে, একটা জয়েন্টের যে মাসেল সেগুলোর মধ্যে ইনসাফিসিয়েন্সি হবে না। এইটুকু বুঝলেও এনাফ, দেন আস্তে আস্তে আরো বুঝতে পারবো। এই পর্যন্ত বুঝতে পেরেছো? যদি এই পর্যন্ত বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। নেক্সট ক্লাসে এটা একটু দেখে আসবে, আমি তো লেকচার পাঠিয়ে দিছি, অবশ্যই দেখে আসবে, এটার উপরে কোশ্চেন করব, কারণ এটা না ক্লিয়ার ম্যাম, হলে লিংক আমাদের হচ্ছে পিডিএফটা দেওয়া হয়নি। লেকচার পাঠিয়ে দিছি তো। মাহিন বোধহয় ম্যাম, পাঠায়। পাইনি তো এই পিডিএফটা। আচ্ছা, মাহিনকে আবার দেওয়া হয়নি আমাদেরকে। একটু নক করো, ওর কাছে পাঠিয়ে দিচ্ছি, তারপর আমি আবার চেক করে দেখবো। আমি পাঠিয়ে দিচ্ছি, হয়তো বা ও পায় নাই বা
পাইছে হয়তো বা পাঠাইতে ভুলে গেছে, ওকে একবার বইলে ও পাঠাই দিবে। এটা একটু দেখে আসবে, না দেখে আসলে তো আগানো যাবে না। এটার উপরে একটু মানে কোশ্চেন বলতে অবশ্যই জানতে হবে কতটুকু বুঝলা, কোথাও ল্যাকিং আছে কিনা, তাহলে আবার ক্লিয়ার করা যাবে। দেন আমরা আরেকটা পার্ট শুরু করবো, আরেকটা নতুন লেকচার শুরু করবো। ঠিক আছে, তা আজকে তাহলে এই পর্যন্তই থাক। তোমরা আবার দেখো, তারপরেও যদি আবার কোনো কোয়েশ্চেন থাকে, আমি তো কোয়েশ্চেন করবোই, তোমাদেরও থাকে, সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করবো। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। আমি আবার মাহিনকে পাঠিয়ে দিচ্ছি, আমি লিখে দিব না, আবার দিয়ে দেওয়ার জন্য, তারপর তোমরা পেয়ে যাবা। তা আজকে ক্লাস শেষ করি, হ্যাঁ, টাইমও শেষ। তো ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ম্যাম।